সময়টা ছিল 2015 সাল। সবেমাত্র অনার্সে প্রথম বর্ষে ভর্তি আমি। নিজের হাত খরচ চালানোর জন্য একটা টিউশনি করতাম। ছাত্রের বাবা ছিল পুলিশ কর্মকর্তা। হঠাৎই তার ট্রান্সফার হয়ে যায় অন্য কোথাও, তাই তারা চলে যায় আর আমার হাত খরচের মাধ্যমটা হারিয়ে যায়। তখন আমি অনেক খুঁজে আর একটা টিউশনি জোগাড় করতে পারলাম না। তারপর একদিন রাতে আমার বন্ধু আবির কল করে বলল একটা টিউশনি আছে, ক্লাস 9-এর একটা মেয়েকে পড়াতে হবে। মেয়ের বাবা ইতালিতে থাকে, তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই, বাড়িয়ে দিবে, কিন্তু শর্ত হলো সপ্তাহে 2 দিন পড়াতে যেতে হবে, রাত ঠিক 11টা থেকে 2টো। আমি শর্ত শুনে আমি সাথে সাথে না বলে দিই, কারণ রাত 11টা থেকে পড়ানো যাওয়া আমার পক্ষে সম্ভব না। সকালে আমার ক্লাস শুরু হয়ে যায় 10টা বাজে। ঘুমাবো কখন এই টাইমে পড়াতে গেলে? কিন্তু তারপর আবির যা বললো তাতে আমার ঘুম হারাম হয়ে গেল। ও বলল 15,000 টাকা বেতন দিবে, এবার ভেবে দেখ। তখন আমার কাছে 15,000 টাকা 15 লাখ টাকার সমান। আমি খুশিতে গদগদ হয়ে হ্যাঁ বলে দিলাম। আবির আমাকে ঠিকানাটা টেক্সট করে দিল আর বলল শুধুমাত্র শনিবার আর বুধবার রাতে যেতে হবে। আমার কাছে বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগলো, কিন্তু টাকার নেশায় কিছুই মাথায় নিলাম না। 2 দিন পর শনিবার আমি রওনা দিলাম আবিরের দেওয়া ঠিকানা অনুযায়ী। শহর থেকে অনেকটা বাহিরে হিন্দুপাড়া নামে একটা গ্রাম আছে, সেখানে বেশিরভাগ বাসিন্দারাই হিন্দু ধর্মের অনুসারী। আমি সেখানে গিয়ে একজনকে ঠিকানা দেখে বললাম, ভাই এই বাড়িটা কোন দিকে বলতে পারেন? সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল সামনে একটা পুরনো বিল্ডিং পাবেন, ওটাই আপনার ঠিকানা। আমি সামনে হাঁটা শুরু করলাম। একবার পিছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনও সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন একটু লাগছে আমার দিকে, মনটা সায় দিচ্ছে না। কিন্তু 15,000 টাকার কথা মনে পড়তে আবারও মন বদলে যায়। না, গিয়ে দেখি। একটা পুরনো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই সেই ঠিকানা। 11টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি গিয়ে দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে গেল। মনে হচ্ছে কেউ যেন আমার জন্য দরজার কাছে দাঁড়িয়েছিল। দরজা ধাক্কা দিতে খুলে গেল ক্যাট শব্দ করে, কিন্তু সেখানে কেউ ছিল না। তাহলে দরজা খুলল কে? আমি কখনো ভূত পেত এসবে ভয় পেতাম না, অনেক দেখেছি জীবনে এসব। একটা কথা বুঝে গিয়েছিলাম, এটা হলো তাদেরকে ভয় পেলে তারা মাথায় চড়ে বসে। তাই নিজেকে খুব শান্ত রেখে বাসায় প্রবেশ করলাম। বাসার ভেতরটা কেমন যেন অন্যরকম দেখতে। প্রতিটা দেওয়ালে আরবিতে কিছু লেখালেখি করা, অদ্ভুত অদ্ভুত ছোট ছোট পোকামাকড়ের চিত্র আঁকা। সবচেয়ে বড় কথা, বাসার ভিতরটা একদম নিস্তব্ধ ঘোরা, কোনো একটা ছোট্ট শব্দও কানে আসছে না। একজন মধ্যবয়স্ক মহিলা রুম থেকে হাসিমুখে বেরিয়ে এলেন। আমাকে বলল, তুমি নিশ্চয় গালিব, আবির তোমাকে পাঠিয়েছে। আমি একগাল হেসে দিয়ে বললাম, জি আন্টি। তারপর আন্টি একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে যাও, রিসা ওখানেই আছে। দেখো বাবা, ভালো মতো পড়াতে হবে, ও অনেক ফাঁকিবাজ। ও, তার মানে আমার ছাত্রীর নাম রিসফা? আমি বললাম, সেটা কি আপনি চিন্তা করবেন না আন্টি, আমি রিসফাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানিয়ে দিব। এই বলে রুমে গেলাম, দেখলাম রিসফা নামে এক মনে খাতায় কী যেন অঙ্কন করছে। আমি গিয়ে হালকা কাশি দিয়ে সে উঠে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বসলাম। খাতার দিকে লক্ষ্য করে দেখলাম সে অদ্ভুত একটি প্রাণীর ছবি আঁকছিল। এমন প্রাণী বাস্তবে নেই, শুধু কল্পনাতেই আঁকা সম্ভব। তারপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আজ থেকে আমি তোমাকে পড়াবো, মন দিয়ে পড়াশোনা করতে হবে। সে মাথা ঘুরিয়ে বলল, স্যার আপনার প্রিয় খাবার কি? আমি একটু অবাক হলাম, তবুও নিজেকে সামনে নিয়ে বললাম, আমার প্রিয় খাবার বিরিয়ানি। আমি জিজ্ঞাসা না করেই সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, বিরিয়ানি কোনো খাবার হলো? আমার তো প্রিয় তাজা রক্ত আর মানুষের মস্তিষ্ক। আমি ঘাবড়ে গিয়ে বললাম, এসব কী ধরনের ইয়ার্কি? আমি তোমার স্যার, পড়াশোনা বাদে কোনো ফালতু কথা বলা হবে না আজ থেকে। সে একটু মন খারাপ করে পড়ায় মনোযোগ দিল। বারবার আমার মনে হচ্ছিল কেউ যেন উকি দিয়ে আবার চলে যাচ্ছে। হতে পারে আন্টি, তার মেয়ে ঠিক মতো পড়াচ্ছি কিনা সেটা দেখতে। আমার চোখ খুব জ্বলতে লাগলো হঠাৎ করে। মনে হচ্ছে কেউ যেন চোখে মরিচ ডলে দিয়েছে। আমি রিসফাকে পড়া দেখিয়ে বললাম, ওয়াশরুমটা কোন দিকে তোমাদের? সে হাতের ইশারায় দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে করে চোখে পানি দিলাম। তারপর আয়না তাকিয়ে দেখলাম চোখ লাল হয়ে গেছে। ভালোভাবে চোখ মুখ ধুয়ে পানি দিলাম। এখন একটু ভালো লাগছে। ওয়াশরুম থেকে বের হতে যাব, হঠাৎ খেয়াল করলাম আমি তো চলেই যাচ্ছি, কিন্তু আয়নার ভিতরে আমার প্রতিবিম্বটা এখনও ঠায় দাঁড়িয়ে আছে। আমি চোখ ডলা দিয়ে আবার তাকালাম আয়নার দিকে। এবার সেখানে কেউ নেই, এমনকি আমার প্রতিবিম্বটাও সেখানে নেই। এটা কেমন আয়না? যেহেতু আমি এসবে ভয় পাই না খুব একটা, তাই ভাবলাম এখানে কেউ তো আছে যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি আস্তে আস্তে করে বললাম, এই ছোট্ট ওয়াশরুমে কি ভয় দেখাস আমাকে? সাহস থাকলে বাইরে দেখা করিস। এই বলে চলে আসলাম। রিসপা বলল, স্যার তাকে দেখেছেন? আমি হকচকে উঠলাম।
মানে কাকে দেখবো? রিশপা কিছু না বলে তার আকাশ সেই প্রাণীটার দিকে তাকালো। কেমন যেন অদ্ভুত লাগছে তার আচরণে। সেদিনের মতো তো পড়ানো শেষ করে বের হলাম বাসা থেকে। বাসার ভিতরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রা অনেক পার্থক্য। বাসার ভিতরটা যেন অন্য একটা জগৎ। রাত তখন 2টো। আমি হিন্দু পাড়ার চিকন গলি দিয়ে হাঁটছি। তখন কোনো গাড়ি পাবো না জানি, তাই হেঁটে যেতাম। দেখলাম একটা গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেহটা বিশাল আকৃতির, যেমনটা রেসলারদের হয়। আমি বুঝে গেলাম এটা অন্য কিছু, তাই পাশ কাটিয়ে যাওয়ার সময় বললাম, আর মানুষ পাইলি না ভয় দেখানোর জন্য? ওপাশ থেকে আওয়াজ এলো, তোকে তো ওই ওয়াশরুমে মেলে ফেলতাম, কিন্তু তুই সাহসের কথা বলছস, তাই এখানে তোর জন্য অপেক্ষা করছিলাম আমার সাহস দেখার জন্য। আমি একটু হেসেই বললাম, ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই। তোর মতো অনেক শয়তানকে সাইজ করছি, এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে। এবার সে গাছের নিচ থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে। তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো। কোথায় যেন দেখেছি তাকে। হ্যাঁ, মনে পড়ছে। রিশপার আঁকা সেই অদ্ভুত প্রাণীটির মতো একদম। তার দেহ মানুষের মতো হলে চেহারা ভয়ঙ্কর পশুর মতো। এবার একটু ঘাবড়ে গেলাম। আমি কিছুদিন আগে এসে বলল, দেখতো আমার মতো কাউকে সাইজ করেছিস কিনা এর আগে? মুখে ভয়ঙ্কর একটা হাসি। আমি বললাম, আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল, পরে আর এমন সুযোগ নাও পেতে পারিস। এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভিতর থেকে তার লোমশ হাতটা বের করে আমার কাঁধে রাখলো। আমার মনে হলো যেন একটা বড় পাথর আমার কাঁধে এসে পড়লো। সে বলল, তোর সাহস দেখে আমি অবাক হয়েছি। তুই প্রথমে যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ, আর এই জন্য তুই এখনও বেঁচে আসিস। তোকে একটা সুযোগ দিলাম আমি। এরপর থেকে রিশপাকে পড়ানো তো দূরের কথা, এই গ্রামের আশেপাশে যেন তোকে না দেখি। এখন চলে যা, সোজা পিছনে তাকাবি না। এখান থেকে রিশপাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যাচ্ছে। বিল্ডিংয়ের দিকে একবার তাকিয়ে দেখলাম রিশপা ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকে তাকিয়েছে। চাঁদের আলোয় রিশপা এত দূর থেকে রিশপার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুঝলাম কিছু একটা তো গড়বড় আছে। আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম। আর পড়াতে আসবো কিনা জানি না, এটা নিয়ে পরে ভাবা যাবে। এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো আজকে বেঁচে ফেরা হবে না। খুব দ্রুত পা চালালাম। আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে। হঠাৎ পেছন থেকে শীষ বাজানোর শব্দ ভেসে আসলো। আমি পিছনে না তাকে আরও জোরে হাঁটা দিলাম। শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে। এই বুঝে আমাকে খপ করে ধরে ফেলবে পিছন থেকে। সহ্য করতে না পেরে দ্রুত পিছনে তাকিয়ে বললাম, আরে ভাই, তুই তো চলে যেতে বললি, তাহলে আবার এসব করছিস কেন? দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে। কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞাসা করছিলাম। এখনও সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ধমকের স্বরে বললাম, এই মিয়া, এইভাবে আমাকে ভয় দেখানোর মানে কি? আর এভাবে কেন তাকিয়ে আছেন? তখন খেয়াল করছিলাম আপনার তাকিয়ে থাকার সমস্যা কি? লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল, আমি অবাক হচ্ছি তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছো। এর আগে কেউ জীবিত ফিরে আসেনি। মানে কি বলছেন? ওই বাসায় যে অদ্ভুত সেটা আমি বুঝে গেছি, কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কী ধরনের কথা? লোকটা উল্টো ঘুরে যেতে লাগলো। যেতে যেতে বলতো, রিশপা কোনো সাধারণ মেয়ে না। আজকে বেঁচে গেছো, পরের বার বাঁচতে না পারো আর এদিকে আসবে না। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কে এই রিশপা? কি হচ্ছে এখানে? আবির এই ঠিকানা পেলো কোথায়? সব জানতে হবে আমাকে। সেদিনের মতো বাসায় চলে এলাম। সকালে 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম, কিন্তু বারবার ওর ফোন সুইচ অফ আসছে। তাই চিন্তা করলাম আজকে কলেজে যাব না, আবিরের বাসায় চলে গেলাম সোজা। গিয়ে জানতে পারলাম আবির নাকি আজ 3 দিন হলো বাসায় ফিরিনি। ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। আবিরের পরিবারটা একটু এলোমেলো। ওর বাবা মার মাঝে সম্পর্ক ভালো না, সব সময় ঝগড়া লেগেই থাকে। তাই আবির যে 2 দিন ধরে ঘরে ফিরেনি সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার যে আবিরকে লাগবেই। রিশপার সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে ওই ঠিকানা সে কোথায় পেল। সব ফ্রেন্ডদের বাসায় খবর নিলাম, কিন্তু কেউ আবিরের খোঁজ জানে না। তবে এক ফ্রেন্ড বলল 3 দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল। কথায় কথায় আবির জানায় অনেক বড় লোকের একটা মেয়ের টিউশনি পেয়েছে সে। মাসে 15,000 টাকা বেতন। তাই বাবার কাছ থেকে আর ভিক্ষা চাওয়া লাগবে না হাত খরচের জন্য। আমি অনেকটা শকড হয়ে গেলাম এটা শুনে। তার মানে আবির আমার আগে রিশপার টিউশনিটা পেয়েছিল, তাহলে সে আমাকে দিয়ে দিল কেন? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আবিরকে না পেলে এ প্রশ্নের উত্তর পাবো না। সেদিন বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। আমাদের বাসায় যেতে হলে একটা বাঁশের ঝাড় পেরিয়ে যেতে হয়। যখন আমি বাঁশের ঝাড়টা অতিক্রম করলাম তখনই প্যাকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখলাম আবির কল দিয়েছে। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বললাম, কিরে শালা, তুই কই? আমাকে আজকে সারাদিন তোরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে ফেলছে। ওপাশ থেকে
আবির বলল, পিছনে তাকা। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম আবির বাঁশঝাড়ের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। আবির হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল। আমি থেমে গিয়েও খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক যেমন গতকাল রাতে প্রথমে ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না। আমি বললাম, আবির তুই ঠিক আছিস? কই ছিলি এই 3 দিন? আবির বলল, তুই আমাকে দেখোস নাই গতকাল? আমি তো তোকে আয়নাতেই দেখলাম। আমি এখন থেকে ওই আয়নার ভিতরে থাকবো। বাইরের দুনিয়া আমার কাছে ভালো লাগে না। এসব কি বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? আর তোর মুখ দেখাচ্ছিস না কেন? নতুন বউ নাকি তুই? আবির হেসে দিয়ে বলল, তুই সহ্য করতে পারবি না? আবার এখন যেতে হবে। তোকে যা বলার বললাম। সেটা হলো, রিস্পার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না, সেটা তোর জন্য ভালো হবে না। এই বলে আবির চলে যাচ্ছিল। আমি চেষ্টা করলাম আবিরের পিছনে যাওয়ার, কিন্তু আমার পা যেন নড়ছেই না। আবিরকে অনেকবার ডাকলাম, কিন্তু শুনলো না। অন্ধকারে মিলিয়ে গেল। এবার আমার পা স্বাভাবিক হলো। আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম। ভাবতে লাগলাম, এটা কি সত্যি আবির ছিল, নাকি আবিরের রূপে অন্য কেউ ছিল? কিছুই মাথায় ঢুকছে না। এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরও 3 দিন। বুধবার চলে আসলো। আজকে রিস্পাকে পড়াতে যাওয়ার ডেট। আমি ভাবছি কি করব, যাব কি যাব না। আমি মনটাকে স্থির করতে পারছি না। অবশেষে ঠিক করলাম আমি যাব আজ। যা হওয়ার হবে। আমিও দেখে নিব কি হয়। মনে সাহস সঞ্চার করে চলে গেলাম। তখন রাত 10:55। রিস্পাদের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতে ছাদ থেকে বড় একটা ফুলের টব ঠিক আমার সামনে ধপাস করে পড়লো। আমি পিছিয়ে গেলাম একটু। অল্পের জন্য মাথায় পড়েনি। উপরে তাকাতে দেখলাম রিস্পা একটি কালো রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। তার খোলা চুলগুলো বাতাসে উঠছে। রিস্পার এমন ভয়ানক দেখে আমি চমকে গেলাম। কেন যেন আমার গলা দিয়ে একটা শব্দ বের হতে পারছে না। ছাদের দিকে তাকিয়ে রিস্পাকে ইশারা করে বললাম, তুমি কি আমাকে মেরে ফেলার জন্য ফুলের টবটা ফেলে? রিস্পা কর্কশ গলা বলল, তোকে না আসতে না করেছিল সে? তাহলে কেন আসলি তুই? তোর নিজের জন্য মায়া হয় না? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঠিক 11টা বাজে। রিস্পার কথা কানে উপর দুটো থাপ্পড় মেরে মাথায় ঝাঁকি দিলাম, যেন তার কথা আমি ঝেড়ে ফেলে দিলাম মাথা থেকে। এবার তার রিয়াক্ট দেখার জন্য উপরে তাকালাম, কিন্তু তখন সেখানে রিস্পা ছিল না। আমি আর দেরি না করে সোজা গিয়ে কলিং বেল দিয়ে দিলাম। সেদিনের মতো আজকেও দরজা খুলে গেল। আমি ধীরে ধীরে প্রবেশ করলাম। কারো কোনো সাড়া শব্দ নেই। আমি ডাকলাম, আন্টি বাসায় আছেন? কোনো উত্তর নেই। সত্যি বলতে এই রহস্য জানার কৌতূহল আমাকে ভয় পেতে দিচ্ছে না। আমি দেখতে চাই এখানে কি হচ্ছে। তার জন্য যদি মরতে হয় তাও মেনে নেব। তারপর আস্তে আস্তে রিস্পার পড়ার ঘরে প্রবেশ করলাম। দেখলাম ঠিক ওই দিনের মতো রিস্পা মনোযোগ দিয়ে খাতায় কী যেন আঁকছে। আমি ডাক দিলাম, রিস্পা। রিস্পা চমকে উঠে সালাম দিয়ে বলে, স্যার আজকে আপনি 3 মিনিট দেরি করে এসেছেন। যারা সময়ের মূল্য দেয় না তাদেরকে আমি পছন্দ করি না। নিজের ছাত্রীর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 3 বাজে। আমি বললাম, তোমার জন্যই তো দেরি হলো। আমার মাথায় ফুলের টব ফেলে মারতে চেয়েছিলে কেন? রিস্পা খুব সাবলীলভাবে জবাব দিল, আমি আপনাকে মারতে চাইব কেন? আমার তো জীবিত মানুষ পছন্দ। এটা শুনে আমি হেসে উড়িয়ে দেওয়ার ভান করে যেন আমি একটা ইয়ার্কি হিসাবে নিয়েছিলাম, কিন্তু আমি মনে অন্য কিছু চলছে। আমি জানি রিস্পা মজা করছে না, কিন্তু আমাকে শান্ত থাকতে হবে। আমার ভয়টা প্রকাশ পেয়ে গেলে হয়তো এখান থেকে আর ফিরে যাওয়া হবে না। তাহলে রিস্পা কি মানুষ না? দেখতে তো একদম মানুষের মতো স্বাভাবিক, শুধু ওর চোখগুলো একটু অদ্ভুত। নীল রঙের চোখে আগে কখনো দেখিনি। কেমন একটা মায়া কাজ করে ওর চোখে। রিস্পা বলল, স্যার আপনি একটা সাইকো। কারণ আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। মানুষ হিসেবে যতটুকু সাহস থাকা দরকার ততটুকু সাহস থাকা ভালো। লিমিটের বাইরে সাহস দেখাতে গিয়ে অনেক মানুষ তার প্রাণ হারিয়েছে। রিস্পার এমন রহস্যময় কথা শুনে ভিতরটা নাড়াচাড়া দিল। ওকে বুঝতে না দিয়ে বললাম, তোমার এসব আধ্যাত্মিক কথাবার্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। পরীক্ষায় যদি ফেল করো তাহলে তোমার মা আমার বেতন মেরে দিবে। আচ্ছা, আজকে তোমার মাকে দেখলাম না বাসায়। আন্টি কি বাসায় নেই? রিস্পা বইয়ের দিকে তাকিয়ে বলো, মা তো ছাদে গিয়েছে চাঁদ দেখার জন্য। আজকে চাঁদটা পরিপূর্ণ রূপ নিয়েছে। কি অদ্ভুত কথা বলে মেয়েটা। আমি বললাম, রিস্পা আমার অনেক তৃষ্ণা পেয়েছে, 1 গ্লাস পানি এনে দিবে? সাথে সাথে রিস্পা চেয়ার থেকে উঠে পানি আনতে গেল। এই প্রথম রিস্পাকে হাঁটতে দেখলাম। তার পায়ের দিকে তাকালাম, না পা তো ঠিক আছে। শুনেছি ভূত প্রেতের পা উল্টো হয়, কিন্তু রিস্পার হাঁটার ভঙ্গি একদম আলাদা, যেন কোনো রোবট হেঁটে যাচ্ছে। আমি বসে বসে ভাবছি কি করব এখন। এখানে কোনো কিছুই স্বাভাবিক লাগছে না। কিছু একটা হচ্ছে ওখানে। রিস্পার মা এত রাতে ছাদে গিয়েছে চাঁদ দেখতে, ব্যাপারটা কেমন অদ্ভুত। আর রিস্পা এসব রহস্যের কথা আমাকে নাড়িয়ে দিচ্ছে বারবার। এর মাঝে রিস্পা আসলো 1 গ্লাস পানি নিয়ে। আমাকে পানি দিয়ে আবার সে মনোযোগ দিল বইয়ের দিকে। আমি পানিটা মুখে নিয়ে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম। পানি যে এত স্বাদ হতে পারে তা কখনো ভাবিনি। অদ্ভুত একটা মিষ্টি ঘ্রাণ আসছে পানি থেকে। পুরোটাই খেয়ে নিলাম। তারপর গ্লাসটা টেবিলে রেখে
হাত দিয়ে মুখটা মুছে নিলাম। রিস্পা, পানিটা খুব মজার ছিল। এ ধরনের পানি আমি কখনো খাইনি এর আগে। এই বলে হঠাৎ নিজের হাতের দিকে চোখ গেল আমার। হাতে রক্ত লেগে আছে। হাতটা জামায় মুছে আবার মুখে হাত দিলাম। এবার আমি ঘাবড়ে গেলাম। রক্তটা আমার মুখ থেকে লেগেছে। তাহলে কি রিস্পা আমাকে পানির বদলে রক্ত খাইছে? রিস্পার দিকে তাকিয়ে দেখলাম সে তার আঁকা সেই ছবিটা এলোমেলোভাবে কলম চালাচ্ছে। প্রাণীটার মুখটা ঝলসে দিচ্ছে কলম দিয়ে। মুখের ভিতরে কেমন যেন লাগছে এখন। রক্তটা খেয়েছি ভাবতে পেটের ভিতরে সব কিছু উল্টে বেরিয়ে আসতে যাচ্ছে। এবার আর সাহস দেখানোর সাহস করলাম না। উঠে দৌড় দিলাম দরজার দিকে, কিন্তু দরজাটা বন্ধ দেখে অনেক টানাটানি করলাম। পিছনে তাকিয়ে দেখি রিস্পা পড়ার রুমে দরজায় দাঁড়িয়ে আছে, একটুও নড়াচড়া করছেন না। অবশেষে দরজা খুলে গেল। আমি বের হয়ে শরীরের সব শক্তি দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। কিন্তু একই, আমি আবার সেই রিস্পাদের দরজার সামনে। রিস্পা এখনও সেখানে ঠাই দাঁড়িয়েছে। আমি আবার নামলাম সিঁড়ি বেয়ে, কিন্তু এবার ঘুরে ফিরে সেই দরজার সামনে চলে আসলাম। আমি বুঝে গেলাম এখান থেকে বের হতে দিবে না আজ আমাকে। তাই আমি এবার দৌড়ে দিলাম ছাদের দিকে। মানুষ যতই সাহসী হোক না কেন, মৃত্যুকে চোখের সামনে দেখলে ভয় তাকে পেতেই হয়। ছাদে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম নিচে নামার মতো কিছু আছে কিনা। হঠাৎ আমার চোখ পড়ল কালো জুব্বা পরা কেউ সেখানে দাঁড়িয়ে আছে। সেখানে রিস্পাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কালো জুব্বা পরা বলতে জাদুবিদ্যা চর্চা করেন তাদের অন্যরকম এক ধরনের কালো পোশাক থাকে। তখনই আমার মনে পড়ল রিস্পা বলেছিল তার মা ছাদে চাঁদ দেখার জন্য এসেছে। তাহলে কি এটা রিস্পার মা? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আন্টি। ডাক শুনে সে ধীরে ধীরে আমার দিকে মুখ ফিরালো। রিস্পার মায়ের অন্য এক রূপ। সারা মুখে রক্ত লেগে আছে, গলায় বিভিন্ন মালা ঝুলানো, আর হাতে কঙ্কালের খুলি। রক্তমাখা মুখটা উদ্ভট একটা হাসি দিল আমার দিকে। আমি জানি যতই যাই হোক এই মুহূর্তে জ্ঞান হারাবো না, তাই ইচ্ছে করে পড়ে গেলাম জ্ঞান হারানোর ভয় শুনে। চোখ বন্ধ করে শুয়ে রইলাম। প্রায় 5 মিনিট হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। একবার ভাবলাম চোখ খুলে দেখব, আবার ভাবলাম এভাবেই থাকি কিছুক্ষণ। হঠাৎ ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। নিশ্চয়ই রিস্পা আর রিস্পার মা কথা বলছে। আমি স্পষ্ট করে শোনার জন্য খরগোশের মতো কান খাড়া করে দিলাম। রিস্পার মা বলছে, তোকে না বলছি পরবর্তী অমাবস্যা পর্যন্ত এই ছেলেটাকে বুঝতে দেওয়া যাবে না কিছু? তাহলে এত তাড়াহুড়ো করার কারণ কি? রিস্পা বলল, আমি কি করব? ও সাহসের পরীক্ষা নিতে গিয়েই তো এত কিছু হয়ে গেল। অন্য সবার চেয়ে ওর সাহস একটু বেশি। এত সহজে হবে না ওকে অমাবস্যা পর্যন্ত ধরে রাখা। রিস্পার মা বলল, ধরে যে রাখতে হবে, না হলে ডরিয়া আমাদেরকে মেরে ফেলবে। আমি সব কিছু শুনেছিলাম কান পেতে, কিন্তু এই ডরিয়াটা আবার কে? শুয়ে শুয়ে সব কিছু শুনলাম, কিন্তু মাথায় কিছু ঢুকলো না। তারা আমি আসলে কি চাই? কেন তারা আমাকে অমাবস্যা পর্যন্ত জীবিত রাখতে চায়? আর ডরিয়ায় বাকে, যাকে মা মেয়ে ভয় পাচ্ছে? এসব পরে জানা যাবে। আজকে নিজেকে বাঁচাতে হবে। ধীরে ধীরে এক চোখ খুলে চারপাশটা একটু দেখার চেষ্টা করলাম। কাউকে দেখলাম না। মামে গেল কোথায়? হঠাৎ দেখলাম চিলেকোঠার কাছে দুটো ছায়া দেখা যাচ্ছে। তার মানে তারা এইখানে এতক্ষণ দাঁড়িয়ে এসব করছিল। এমন ছাদ থেকে লাভ ছাড়া আর কোনো উপায় নেই। 3 তলা থেকে লাভ দিলে অন্তত মরবো না, বড়জোর হাত পা ভাঙবে। মনে মনে 1-2 বলে উঠে সোজা দৌড় দিলাম ছাদ থেকে ঝাঁপ। প্রায় 2 মিনিট আলুর বস্তার মতো নিচে পড়ে রইলাম। আমার সব কিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মাথাটা ভনভন করে ঘুরছে। একটু স্বাভাবিক হওয়ার পর বুঝতে পারলাম হাত নাড়াতে পারছি না, নয়তো ভেঙে গেছে। কিন্তু এখন আমাকে এই জায়গা থেকে যেতে হবে। অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে দূরে ছিটকে ফেলে দিল। আমার চোখ গেল ছাদের দিকে। রিস্পার হাওয়া ভেসে আসে মাথার উপরের দিকে। চোখের পলকে রিস্পা একদম আমার কাছে চলে এসেছে। সুচলো দাঁতগুলো বের করে, শুধু শুধু নিজেকে ক্লান্ত করছেন কেন স্যার? আপনি এই গোলক দাদা থেকে বের হতে পারবেন না। আমি উঠে কষ্টে দাঁড়িয়ে সামান্য একটা হাসি দিয়ে বললাম, আমাকে তুমি সাইকো বলেছিলে না তখন? সাইকোদের মৃত্যুর ভয় দেখে লাভ নেই। আমি তোমায় এই গোলকধাঁধা থেকে বের হয়ে দেখাবো। এটা বলে রিস্পা ওই ভয়ানক রূপ উপেক্ষা করে সোজা হাঁটা দিলাম। দেখি আমাকে কে আটকায়। হিন্দুপাড়া অতিক্রম করার সময় মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। আমি স্পষ্ট তার উপস্থিতি টের পেলাম। রিস্পা হয়তো আমার পিছু নিয়েছে। আরও জোটে হাঁটা দিলাম। এবার সেই শীষ বাজানোর শব্দটা কানে এসে বলো। থমকে দাঁড়ালাম। পিছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা দাঁড়িয়েছে একটা কাপড়ের ব্যাগ হাতে। আমি বললাম, এখন আপনার সাথে বকবক করার সময় নেই। কোনোরকম যান নিয়ে ফিরে এসেছি। আমাকে হাসপাতালে যেতে হবে। হাত ভেঙে ফেলছি।
এই বলে উল্টো ঘুরে চলে আসতে যাচ্ছিলাম, তখনই সে আমাকে উদ্দেশ্য করল, রহস্য না জেনে চলে যাচ্ছিস? চাইলে কি তুই চলে যেতে পারবি? আমি দাঁড়ালাম তার কথা শুনে। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি জানেন এই রহস্য? কি হচ্ছে ওই বাড়িতে? কে এই রিশফা? লোকটা রাস্তার পাশে গিয়ে একটা গাছের গোড়ায় বসলো, আমাকেও সেখানে বসতে বলল। আমি তার পাশে গিয়ে বসলাম। আমার কেন যেন মনে হচ্ছে আমি কোনো বরফ খণ্ডের পাশে বসে আছি। তার শরীর থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। হঠাৎ সে ঠান্ডা হাত দিয়ে আমার ভাঙা হাতটা ধরে মোচড় দিল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু অনুভব করলাম এখন হাতে কোনো ব্যথা নেই। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখলাম আমার হাত একদম ভালো। আমি বললাম, এটা কীভাবে করলেন? আপনি আসলেই কে? সে আমার কথা এড়িয়ে গিয়ে বলতে শুরু করলো, রিশপা ছিল খুবই সাধারণ একটা মেয়ে, খুব চঞ্চল প্রকৃতির, হাসি খুশি থাকতো সবসময়। প্রতিদিন এদিক দিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে সোজা বাসায় চলে আসতো। কোনো রকম বাজে আড্ডায় নিজেকে জড়াতো না। কিন্তু হঠাৎ করে একদিন রিশপা নিখোঁজ হয়ে যায়। সবাই তাকে পাগলের মতো খুঁজলো, কোথাও রিশপাকে খুঁজে পাওয়া গেল না। রিশপার মা থানায় জিডি করলো। রিশপার বাবাও ইতালি থেকে চলে আসলো মেয়ের নিখোঁজের সংবাদ শুনে। এইটুকু বলে তিনি থামলেন। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, তারপর কী হলো? রিশপাকে কীভাবে খুঁজে পাওয়া গেলো? তিনি আবার বলতে লাগলেন, 2 দিন কেটে গেল, কিন্তু কেউ রিশপার খোঁজ দিতে পারল না। রিশপা নিখোঁজ হয়ে শনিবার বিকালে স্কুল থেকে ফেরার সময়, অবশেষে বুধবার রাত 11টা বাজে রিশপাকে খুঁজে পাওয়া গেল তাদের বিল্ডিংয়ের পিছনে। কোথায় ছিল রিশপা এই কয়দিন? তারপর কি তাকে জিজ্ঞাসা করা হয়নি? লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষকে জিজ্ঞাসা করে কি উত্তর পাওয়া যাবে? আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মৃত মানুষ মানে? সেদিন কি রিশপার লাশ পাওয়া গেছিল? হ্যাঁ, হাত পা মুখ বাঁধা অবস্থায় বিল্ডিংয়ের পিছনে নালার মাঝে রিশপার লাশ ভেসেছিল। পুলিশ এসে লাশ নিয়ে পোস্টমর্টমের জন্য। রিশপার বাবা আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হাউমাউ করে কাঁদছিল। রিশপার বাবার কান্না দেখে সেদিন কেউ তার চোখের পানি আটকে রাখতে পারেনি। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে এমন রহস্যময় মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। কিন্তু রিশপার মা একটু কাঁদেনি সেদিন। সবাই ভেবেছিল মেয়ের চোখে পাথর হয়ে গেছে। রিশপাকে দাফন করা হলো। প্রায় অনেক দিন চলল তদন্ত, কিন্তু পুলিশ রিশপার মারা যাওয়ার কোনো ক্লু খুঁজে পেল না। এদিকে একদিন হঠাৎ মেয়ের চিন্তায় রিশপার বাবা ব্রেন স্ট্রোক করে মারা গেল। রিশপাতের পরিবারটা একদম এলোমেলো হয়ে গেল। স্বামী ও মেয়ে হারানো রিশপার মা দিন দিন কেমন যেন হয়ে গেল। হঠাৎ রিশপার মা একদিন উধাও হয়ে গেল গ্রাম থেকে। প্রতিবেশীরা অনেক খুঁজে তাকে পায়নি। তারপর কেটে গেল 4 মাস। হঠাৎ একদিন রিশপার মা গ্রামে ফিরে এলো। সবাই তাকে দেখে খুশি হলো। জিজ্ঞাসা করলো, এতদিন কোথায় ছিলে, কী করছিলে? রিশপার মা কারো কথার কোনো জবাব দিল না। সেই যে এসে বাসায় প্রবেশ করেছে, সেদিন থেকে কোনোদিন সে বাসার বাইরে বের হয়নি। প্রতিবেশীরা মাঝে মাঝে তাকে শুধু রাতে ছাদের বেলায় দেখতে পেত। রিশপা তো যে মারা গিয়ে থাকে, তাহলে সে কে যে এখন রিশপার মায়ের সাথে আছে? আর রিশপার মা এতদিন কোথায় হারিয়ে গিয়েছিল? এবার সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ব্ল্যাক ম্যাজিক। মানে রিশপার মা রিশপাকে ফিরিয়ে আনতেই এতদিন নিখোঁজ ছিল। সে এমন কারো কাছে গিয়েছিল যে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে। এর বিনিময়ে অবশ্য তাকে একটা ভয়ঙ্কর শর্ত দেওয়া হয়েছিল। রিশপার মা তার মাকে ফিরিয়ে আনতে সব কিছু করার জন্য প্রস্তুত। সত্যটা ছিল, প্রতি অমাবস্যায় একজন যুবক বলি দিতে হবে তাকে উদ্দেশ্য করে। আমি বললাম, কাকে উদ্দেশ্য করে? রিশপার মা কার কাছে গিয়েছিল? লোকটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, ডোরিয়া নামের এক ভয়ানক সত্তার কাছে গিয়েছিল। ডোরিয়া সাধারণ কেউ নয়, রক্তচোষা পিশাচের সর্দার, এবং রিশপার মা তার সেই সত্ত্বে রাজি হয়ে গেছিল। ডোরিয়া রিশপাকে ফিরিয়ে এনেছে। সেই থেকে প্রতি অমাবস্যাতে একজন করে যুবককে ডোরিয়াকে উৎসর্গ করতে হয়। এই অমাবস্যায় তুই উৎসর্গ হবি, আর এজন্যই এত আয়োজন। তুই যতই চেষ্টা করিস না কেন, মরতে তোকে হবেই। আমি হতাশাগ্রস্ত চেহারায় তাকে জিজ্ঞাসা করলাম, রিশপা কীভাবে মারা গেছিল সেদিন? আর আমার কি কোনো পথ নেই এ থেকে বাঁচার? লোকটা আমার হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, অনেক জেনে ফেলেছিস আজকে, বাকিটা না হয় মরার আগে জানবি। আপনি এত কিছু কীভাবে জানেন? আপনি কে? লোকটা আমার মুখের কাছে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডোরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। চোখ বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। এরপর অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। এখানে সব কিছু যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করেই নিলাম, এ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু এত সহজে হার মানব না আমি। সবাইকে দেখিয়ে দিব, হাতে ভর দিয়ে উঠতে যাব। এমন সময় হাতটা কাদামাটির মতো কিছুটা দেবে গেল। হাত বের করে আনলাম। এগুলো কী লেগে আছে আমার হাতে? এতক্ষণ খেয়াল করলাম আমি গাছের গোড়ায়, মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে একটা মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে গেলাম। খেয়াল করে দেখলাম মৃতদেহের তার শরীরে মাথা নেই। অনেক দিন আগে মারা যাওয়ার কারণে পচে গিয়েছে দেহটা, এজন্য আমার হাত দেবে গিয়েছিল।
খুব খারাপ লাগলো, একটা গন্ধ নাকে ভেসে আসলো। মনে হলো যেন আমার ভিতরে সব কিছু উল্টে চলে আসবে বমির সাথে। নাক চেপে ধরে সেখান থেকে দৌড় দিলাম, যেভাবেই হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পেছন থেকে কেউ আমার জামা টেনে ধরে আবার সেই পচা লাশের কাছে নিয়ে ফেললো। কোঁকড়াতে কোঁকড়াতে আবার উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে কি এখানেই মেরে ফেলবে নাকি? অমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাক দিয়ে, গালিব, তুই চাইলে বাঁচতে পারবি, আমি তোকে ওদের হাত থেকে বাঁচানোর উপায় বলে দিব। এটা তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা, তুই আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিলি? ওপাশ থেকে আওয়াজ এলো, আমি বাধ্য ছিলাম এটা করার জন্য, আমাকে ক্ষমা করে দিস। এই দেখ, এখানে আমি, আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম। কোথা থেকে কথা বলছে ও? হঠাৎ চোখ পড়লো একটা কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সেই ডোরিয়া নামের পিচাসটা নিয়ে এসেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গেছে নাকি ইচ্ছে করে ফেলে গেছে? আমি ভেবে ব্যাগটাতে হাত নিলাম, ভিতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টো করে ঝাঁকি দিলাম, একটা মানুষের কাটা মাথা ধপাস করে গড়িয়ে পড়লো, সামনে গিয়ে পড়লো। আমি চমকে উঠলাম, এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, এটা আমার কাটা মাথা গালিব, আর ওইখানে যে পচা গলা লাশটা পড়ে আছে ওটা আমার মৃতদেহ। মানে কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো একটা সাদা আলোর মতো। আবির বলল, গত অমাবস্যায় আমি ছিলাম রিস্পার শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি, চেষ্টা করলো, কারণ তুই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিলি। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলো, খুব রাগ উঠলো। তুই আমাকে কেন এর ভিতরে টেনে আনলি? আমি ছাড়া অন্য কাউকে পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনি নেই। রিস্পা যাকে ডোরিয়ার উদ্দেশ্য বলি দেয়, তারপরের বলির জন্য ওই মানুষটার কাছে বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিস্পার টার্গেটে চলে আসলি, কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধু কপালে ঠান্ডা পড়ুক। তুই যদি এখন অল্প একটু বেঁচে থাকতি, আমি তোকে পুরো মেরে ফেলতাম। যাই হোক, এখন আমাকে বল, রিস্পার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারবো? আমি আমি চাই এই রিস্পার চ্যাপ্টার এখানে ক্লোজ করতে, আর কাউকে যেন এর শিকার বানাতে না পারে। এর জন্য যা দরকার তাই করব। আবির বলল, রিস্পাকে হারাতে হলে তোর একটা কাজ করতে হবে, কিন্তু ওই কাজটা সেদিনে করতে হবে যেদিন রিস্পা তোকে বলি দেওয়ার জন্য ডোরিয়ার সামনে হাজির করবে, মনে সেই অমাবস্যা রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। কাজটা হলো সেই ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝে রিস্পার আত্মা বন্দী হয়ে আছে। তুই ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস, আর ভাঙ্গা যে কোনো একটা টুকরো দিয়ে রিস্পার শরীরে আঘাত করতে পারিস, তাহলে রিস্পার আত্মা মুক্ত হয়ে যাবে, আর মানুষ মরার পর যেখানে চলে যায় সেখানে যাবে, এই পৃথিবী ছেড়ে। সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মাও মুক্তি পাবে, আমি সহ। এটা কিভাবে সম্ভব? আয়না ভেঙে রিস্পার শরীর আঘাত করতে হবে? এটা কি করে হবে? আমি তো এখনও বেঁচে আছি, তুই তো মরে গিয়ে ভূত হয়ে গেছিস। তুই এটা করে রিস্পাকে মুক্ত করছিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে। এটা শুধু জীবিত মানুষই করতে পারে, আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও তারা করা যায় না। আর আমার বিশ্বাস তুই এটা পারবি, কারণ তোকে এখনও তারা ভয় দেখাতে পারেনি। হ্যাঁ, না পারলে আর কি, মরে ভূত হয়ে আবার অন্য কারো মরার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিস্পা কীভাবে মারা গেছিলো তুই কি জানিস? প্রতিদিনের মতো সেদিনও রিস্পা স্কুল থেকে ফিরছিল, হঠাৎ দেখতে পেল তার ক্লাসে 3-4 জন ছেলে পুরনো মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। রিস্পা কৌতূহলবশত চুপি চুপি তাদের অনুসরণ করলো। মন্দিরের পিছনে গিয়ে ছেলেগুলো একটি নির্জন জায়গায় বসলো। তারপর থেকে ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে তার ভিতরে কিছু ভরে নিজেদের শরীরে পুশ করছে। এটা দেখে রিস্পা বুঝতে পারলো ছেলেগুলি ড্রাগ নিচ্ছে। রিস্পা সাহস করে তাদের সামনে গেল। রিস্পাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেললো, চেষ্টা করলো। রিস্পা বলল, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখেছি দেখে ফেলছি। তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকে স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দিব তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করলো রিস্পাকে যেন স্যারকে না বলে, কিন্তু রিস্পা বলল, আমি বলবই। এই বলে চলে যাচ্ছিল, এমন সময় রিস্পার মুখ চেপে ধরে হাত পা বেঁধে ফেলে। রিস্পা চিৎকার করতে পারছিল না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিস্পার হাত পা বেঁধে ফেললো তারা। মুখের ভিতরে লতাপাতা ঢুকিয়ে রিস্পার স্কার্ফ দিয়ে মুখটাকে বেঁধে দিল। এবার রিস্পার দম বন্ধে আসতে লাগলো ধীরে ধীরে। তারা রিস্পাকে তুলে জঙ্গলের দিকে দিয়ে রিস্পার বাড়ির পিছনের নালায় ভিতরে ফেলে দিল। রিস্পা হাজার চেষ্টা করেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই ছিল রিস্পার মৃত্যু রহস্য। যারা ওকে মেরে ফেললো তাদেরকে না মেরে আমাদের মতো সহজ সরল মানুষকে মারছে কেন? আবির বলল, তোর কি মনে হয় তারা এখনও বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিস্পা খেয়ে নিয়েছে, লাশের খোঁজও পাওয়া যায়নি তাদের বাবা মারা। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। তুই আমার কাছে আসলি, আমাকে রিস্পার থেকে বাঁচার উপায় বলে দিলি, রিস্পার কবল থেকে, এটা কিভাবে করলি? রিস্পা যদি এটা জানে তাহলে কি হবে? আবির হাসি দিয়ে বলল, এটা নিয়ে তো চিন্তা করার দরকার নেই, কারণ রিস্পা
আমাকে তোর কাছে পাঠিয়েছে যাতে তুই বেচতে পারিস। এটার মানে কি যে রিস্পা আমাকে মারার জন্য এত কিছু করছে, সে আবার আমাকে বাঁচাতে আছে? তুই ইয়ার্কি করছিস আমার সাথে? আবির বলে, আমি ইয়ার্কি করছি না। এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তুই এখন রিস্পাদের বাসায় ফিরে যাবি, বাকিটা না হয় রিস্পার মুখ থেকে শুনবি। রিস্পা তোর জন্য অপেক্ষা করছে। এই বলে আবির ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি ডাকতে লাগলাম, আবির শোন আমার কথা। আবির আমাকে কেন বাঁচাতে চায়? উত্তরে বলল, শালা অন্ততপক্ষে তোর কাটা মাথা তো নিয়ে যা, এটা এখানে পড়ে থাকবে নাকি? কিন্তু আবির চলে গেল। তাকিয়ে দেখলাম না, সেখানে কোনো মাথা নেই আর না কোনো পচা মৃতদেহ। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। কি করব এখন? আবিরের কথার মতো রিশফাদের বাসায় ফেরত যাব নাকি এখান থেকে পালানোর চেষ্টা করব? মাথাটা আমার এলোমেলো হয়ে গেছে। অবশেষে ঠিক করলাম, এত দূর যেহেতু এসেছি তাহলে এটার শেষ দেখব। আমি রিশফাদের বাসায় গিয়ে ফেরার জন্য মন স্থির করলাম। বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যেতে মনটা সায় দিচ্ছে না। বারবার মনে হচ্ছে এটা হয়তো রিশফার কোনো ফাঁদ হতে পারে আমাকে বাসায় নেওয়ার। আমার মনে হচ্ছে রিশফাকে একবার বিশ্বাস করেই দেখি। ভাবতে ভাবতে বাসার ভিতরে ঢুকে পড়লাম। রিশফা কোনো জীবিত মানুষ না, এটা ভাবতেই মনের ভিতর মোচড় দিয়ে উঠল। এসেই যেহেতু পড়েছি, এখন আর ভয় পেয়ে লাভ কি? আগের চেয়ে অন্যরকম লাগছে বাসাটা। সিঁড়ি ভেঙে ওঠার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো। কেউ খুব কাকুতি মিনতি করছে, ছেড়ে দাও আমাকে। আবার কেউ অনেকে কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। আমি নিজেকে সান্ত্বনা দিলাম, এসব তো স্বাভাবিক। আমি এখানে দাওয়াত খেতে আসিনি যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। মৃত মানুষের বাসায় এসেছি, যতটা পারি শান্ত রাখার চেষ্টা করলাম। দরজায় গিয়ে কলিং বেল দিলাম। আজকে আর দরজা আপনা আপনি খুলছে না। কয়েকবার টোকা দিলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। একটু বিরক্ত হলাম। আবির বলল, রিশপা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সে কোথায়? দরজা খুলছে না কেন? হঠাৎ উপর থেকে কারো পায়ের শব্দ ভেসে আসলো। কেউ এদিক ওদিক ছোটাছুটি করছে। তার মানে ছাদে কেউ আসে। আমি আস্তে আস্তে ছাদে উঠতে লাগলাম। ছাদে গিয়ে চারিদিক বুলিয়ে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, মরার জন্য চলে এসেছিস? আমি সাথে সাথে পিছনে তাড়ালাম, কেউ নেই। তাহলে কি রিশপা আমাকে ফাঁদে ফেললো? সামনে তাকাতে দেখলাম রিশপা খোলা চুলে নীল চোখ নিয়ে ঠিক আমার মুখের সামনেই। আমি হঠাৎ এভাবে রিশপাকে দেখে চমকে পিছনে গিয়ে ধপাস করে পড়ে গেলাম। রিশপা তার ছুচলো দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমি নিজেকে সামলে উঠে শরীর থেকে ময়লা ঝাড়তে দিতে বললাম, বাঁচার জন্য আসতে বলছো নাকি মরার জন্য? এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এবার রিশপা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তারপর ছাদের এক কোণে গিয়ে বসলো। আমি তার পাশে দূরত্ব বজায় রেখে বললাম, কারো মুখে কোনো কথা নেই। তারপর রিশপা বলল, স্যার জানেন, এভাবে থাকতে আমার কষ্ট হয়। আমি তো মরেই গিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে। আমার প্রতি অতি ভালোবাসা আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে গেছে। আমি মুক্তি চাই এসব থেকে। আমি চাই না আমার দ্বারা কারো মৃত্যু হোক। আমি যতদিন মুক্তি পাবো না ততদিন একজন করে মরতেই থাকবে। আমার আর কোনো পথ নাই। এই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায় আমি সেখানে যেতে চাই। তাহলে এগুলো মানুষ কেন মরল? আমার বন্ধু আবিরকে কেন মেরে ফেললো? তাদের কারো সাহায্য চাইতে? হয়তো অনেক আগে তুমি মুক্তি পেতে। রিশপা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তারা কেউ আপনার মতো সাহসী ছিল না স্যার। আমি আপনার মতো একজনের অপেক্ষায় ছিলাম। আপনাকে প্রথম দিন দেখলাম আয়নাতে ভয় দেখালে তখনই বুঝে গেছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না। আর আমাকে মুক্তি করতে হলে সাহস সাথে ডরিয়ার মোকাবেলা করতে হবে। আগে কেউ সেটার যোগ্য ছিল না। আমি তাদেরকে মারিনি, তারা ভয়ে তাদেরকে মেরে ফেলছে। হ্যাঁ বুঝলাম। আমি তোমাকে মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? রিশপা বলল, তাহলে আর কি, আপনাকে মরতে হবে। আমার খুব খারাপ লাগবে, কিন্তু মরতে হবে। তারপর আবার আপনার মতো অন্য কারোর জন্য অপেক্ষা করব। এর মাঝে হয়তো আরও অনেকের প্রাণ যাবে। আমি বিড়বিড় করে বলল, শালা আমার তো কোনো অপশানই নেই। তার মানে আমার বেঁচে থাকার অল্প একটু চান্স আছে। কি আত্মাফাত্তার খপ্পরে পড়ে এখন জীবনটাই দিতে হবে? রিশপা বলল, সত্যি আপনার কোনো অপশান নেই। কী কী করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে নিশ্চয় বলেছে। আমাবস্যা আসছে মাত্র 2 দিন। এই 2 দিন আপনি এখানে থাকবেন আমার বন্ধু হয়ে। কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছে করেই বন্দী হয়ে আছেন। এমনকি আমার মাও যেন না জানে। সে জানলে এটা হতে দিবে না, কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চাইবে না সে। যথাজ্ঞা মহারানী। আচ্ছা, তুমি যে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দাও, সেটা কি একঘায়ে গর্দান থেকে আলাদা? আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমারও সাথে এমনটা করবে, তাই না? রিশপা বলল, হ্যাঁ ঠিক তাই। বড় একটা তলোয়ার দিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আমি তো এখন আপনার শরীরে মাথা দেখতে পাচ্ছি। হাসতে হাসতে রিশপা বলল। আমি বললাম, ইয়ার্কি করবা না একদম। আমার দিকে ফাটছে আর তুমি হাসতেছো? আচ্ছা, মাথা কাটা ছাড়া অন্য কোনো সহজ পদ্ধতি নেই? মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হয়। রিশপা বলল, আছে তো, আপনার জন্য একদম সহজ মৃত্যু। আপনার 2 পা ধরে 2 দিকে টান দিয়ে ছিঁড়ে ফেলবো, আপনার কষ্ট কম হবে। এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই। না থাক, মাথা কেটে ফেলাই ভালো, দ্বিতীয়টা বেশি কষ্ট হবে। রিশপা খুব সুন্দর মায়াবী হাসি দিয়ে বলল,
তেমন কিছুই হবে না, আমার বিশ্বাস আপনি এটা করতে। আজকে আর রিস্পার চেহারা ভয়ানক ভাবটা নেই, খুব মায়াবী লাগছে চাঁদের আলোতে, দেখলেই বোঝা যায় না মেয়েটা মারা গেছে। যদি রিস্পাকে মুক্তি করতে পারতাম, তাহলে মরার পর ভূত হয়ে ওর সাথে প্রেম করব। 2 দিন কেটে গেল, আমাকে একটা অন্ধকারের রুমে বন্দি রাখা হয়ে গেলো। এই 2 দিন আমার খাবার দাবারে কোনো কামতি ছিল না, কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগে, আমাকে সেইভাবে তৈরি করা হলো। এই 2 দিনে রিস্পা একবারও আসেনি। মেয়েটা কোথায় গেল কে জানে। হঠাৎ রুমের দরজা খুলে গেল, রিস্পার মা সেই কালো বিদ্যার পোশাকে রুমে প্রবেশ করলো। আমাকে বলল, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি যে কি সারপ্রাইজ নিয়ে যাচ্ছেন আমি সেটা ভালো করেই জানি, কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরোর সাথে নিতে হবে। রিস্পা হয়তো সেখানেই অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুজো হয়ে বললাম, আন্টি আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে, এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না। আন্টি হাসি দিয়ে বললো, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি পেট পরিষ্কার করে আসো, আমি কিছুক্ষণ পর আসছি। আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। এমন অভিনয় করলাম কেন, আর একটু হলেই আমার কপাল খারাপ হয়ে যেত। নিজেকে নিয়ে খুব গর্ব করে ইচ্ছে করছে অভিনয়টা খুব ভালো করতে পারি। ওয়াশরুমের থেকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাতে বড়সড় ধাক্কা খেলাম। সেখানে কোনো আয়না নেই। আরে আয়না গেল কোথায়? আর আমি এখন কি করব? আয়না ছাড়া রিস্পাকে কীভাবে মুক্ত করব? মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরিয়া আমাদের প্রাণ সম্পর্কে জেনে গেছে, এই জন্য আয়না সরিয়ে ফেলছে, আর মানে রিস্পা বিপদে আছে। এর মাঝে দরজায় টোকা পড়লো। আমি দিশারা হয়ে দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়েছে। আন্টি বলল, তোমার হাতে আর সময় নেই, চলো এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিস্পা এখন কোথায় আছে তাহলে? এই 2 দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে? এখন নাকি দিন নাকি রাত সেটা বুঝতে পারছি না, বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞাসা করলাম, এখন কয়টা বাজে? আন্টি গম্ভীর গলায় বলল, আমাদের সবার জন্য এখন 2টা, আর তোমার জন্য জীবনের 12টা বেজে গেছে। আমি বুঝতে পারলাম আন্টি জানে আমি আর রিস্পা অন্য কোনো প্ল্যান করছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলেকোঠায় প্রবেশ করলো। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝ বরাবর একটা সার্কেল অঙ্কন করা, সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরা করা, আর একপাশে বড় রাজকীয় চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম এই চেয়ারে ডরিয়ে বসবে, আর তার সামনে আমাকে বলি দেওয়া হবে। হঠাৎ বিকট একটা শব্দে পুরো রুমটা কেঁপে উঠল, মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়ছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। এরপর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশাল আকৃতির দানব বসেছে। আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন বিশাল আকৃতির মানুষ তো দূর কোনো জন্তু জানোয়ারের দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বিড়বিড় করে কী যেন পড়ছে। এটাই হলো ডোরিয়ার আসল রূপ। আমি এখন কি বুঝতে পারছি না রিস্পার কথা, তারই তো আমাকে বলি দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ারে বাড়ি দিল। আন্টি সাথে সাথে উঠে গিয়ে রুমের এক কোণে একটা মোটা দড়ি গাছের খড়ি নিয়ে আসলো। গাছের খড়িটা তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল। ডোরিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করছিস যে তোকে মুক্তি দিবে। তুই আর রিস্পা মিলে যে ফোন দিয়ে এঁটেছিলি সেটা আমি জানতে পারবো না কি ভাবলি। আমি সব কিছু সম্পর্কে অবগত। আমি আয়নাটা খুলে রিস্পাকে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোদের মতো সাধারণ মানুষরা আমাকে কখনো ধোকা দিতে পারবে না। আমি বললাম, আমি তোর উদ্দেশ্য নিজ ইচ্ছাতে উৎসর্গ হচ্ছি না, আর আমি তোর কাছে মুক্তিও চাই না। এখানে যা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে। ডোরিয়া বলল, এখানে শুধু আমার হুকুম চলে, তোর কোনো ইচ্ছের মূল্য নেই এখানে। এরপর চেয়ারের পিছন থেকে একটা ধারালো তরবারি থেকে বের করে রিস্পার মায়ের দিকে এগিয়ে গিয়ে ডোরিয়া বলল, সময় হয়েছে, আমি রক্তের গন্ধ পাচ্ছি। রিস্পার মা হাঁটু গেড়ে বসে তরবারিটা নিয়ে এসে আমার মাথায় একটা গাছের খড়ির সাথে লাগিয়ে দিল। আমি চিৎকার করে বললাম, আমাকে যেহেতু মেরেই ফেলবি, তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ কর। অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা গেলে আমার আত্মা শান্তি পাবে না। ডরিয়া বলল, ঠিক আছে, বল তোর শেষ ইচ্ছে কি, আমি তোর ইচ্ছে পূরণ করবো। মরার আগে একবার রিস্পার মুখোমুখি হতে চাই, তার কাছে ক্ষমা চেয়ে নিতে। আমি তাকে মুক্ত করতে পারলাম না, আমার এই ইচ্ছাটা অপূর্ণ থেকে গেল, আমি শান্তি পাবো না। ডরিয়ে বলে, রিস্পাকে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে, আমার অজান্তে ও এমনটা করার সাহস পায় কী করে, তাই ওর সাথে তোকে দেখা করা সম্ভব নয়। অন্য কোনো ইচ্ছে থাকলে বল। আমি ডরিয়াকে ভরকে দেওয়ার জন্য বললাম, আমি তো ভেবেছিলাম তুই সব কিছু করতে পারিস, সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারলি না, তোর কাছে আর অন্য কিছু ইচ্ছার কথা বলে লাভ কী? নে আমার মাথা কেটে ফেল, দেরি করিস না। ডরিয়া খুব রেগে গেল, গড়গড় করে বলতে লাগলো, আমি ডরিয়া, আমি যা খুশি তা করতে পারি,
ঠিক আছে, তোর ইচ্ছা পূরণ করা হবে। রিস্পাকে এখানে নিয়ে আয়। রিস্পার মা বললো, না না ডরিয়া, এটা করবেন না, ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ডরিয়া বলল, আয়না তো তোর কাছে আছে, আয়না ছাড়া অন্য কোনো প্ল্যান কাজে আসবে না আজকে। এই বলে ডরিয়া হাতের ইশারার উপর থেকে রিস্পাকে নিচে নামালো। রিস্পা পায়ের শিকল দিয়ে বাঁধা, চেয়ারটা কেমন মলিন হয়ে গেছে, নীল রঙের চোখগুলো গর্তে ঢুকে গেছে। আমি ধীরে ধীরে রিস্পার কাছে গেলাম। রিস্পা আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আমার প্রতি কোনো অভিযোগ নেই স্যার, আপনি আপনার চেষ্টা করছেন। আমি বললাম, ছোটোবেলা থেকে কখনো হাঁটতে শিখিনি। আমার বাবাকে দেখতাম নেশা করে এসে প্রতিদিন আমার মাকে মারধর করতো। এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করেছি। মাকেও কথা দিয়েছিলাম আমি তাকে বাবা নাগব জানোয়ার থেকে রক্ষা করব। আমি আমার কথা রেখেছিলাম, নিজ হাতে বাবাকে কেটে টুকরো টুকরো করেছি। আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া কেউ জানে না, তাই কাউকে এমন কথা দেই না যেটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে মুক্তি করতে চেয়েছিলাম, আমি আমার কথা রাখবো। রিস্পা অবাক চোখে আমার দিকে তাকিয়েছে। ডরিয়ে বলল, কাউকে মিথ্যা সান্ত্বনা দিস না, তুই রিস্পাকে দেওয়া কথা রাখতে পারবি না, কারণ তোর কাছে আয়না নেই। এবার অনেক হয়েছে, তোর সময় শেষ, তৈরি হয়ে নে মরার জন্য। আমি বললাম, আরে কাকা একটু দাঁড়াও না। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখন আমি হেরে যাইনি। কে বলছে আমার কাছে আয়না নেই? জামার ভিতর থেকে আয়নার একটা ছোট্ট ভাঙা টুকরো বের করে সোজা রিস্পার গলায় চালিয়ে দিলাম। রিস্পা আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে গেল। ডরিয়া গর্জে উঠল, ওর কাছে আয়নার টুকরো গেল কিভাবে? তুইও ওর সাথে জড়িত? এই বলে রিস্পার মায়ের বুকে তরবারি বিঁধে দিল। আমি চলে গেলাম। একটু আগে ওয়াশরুমে ঢুকে দেখলাম আয়না নেই। মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, এবার কী হবে? তাহলে কি আমি ব্যর্থ হব? এর মাঝে দরজায় খোঁপা হলো। আমি দিশেহারা করে দরজা খুলতে যাব, এমন সময় চোখ পড়ল যে যেখানে আয়নাটা খোলা হয়েছিল, সেখানে একটা কোণে ছোট্ট একটা টুকরো ভেঙে রয়ে গেছে। আমি যেন দেহে প্রাণ ফেলে পেলাম। শয়তানি একটা হাসি দিয়ে আয়নার টুকরো নিয়ে জামার ভিতরে ঢুকে ওয়াশরুম থেকে বের হলাম। ডরিয়া ক্ষুধার্ত বাঘের ন্যায় গড়গড় করতে করতে বলল, তুই আজকে জিতে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। এটা বলতে বলতে দরিয়া কালো দোহার মতো বাতাসে মিশে গেল। রিস্পা এখন হাসছে, ওর চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট। আমি হাত নাড়িয়ে রিস্পাকে বিদায় দিলাম। খুব ইচ্ছে করছিল রিস্পাকে ধরে রেখে দেই নিজের কাছে, কিন্তু এটা তো সম্ভব না। রিস্পাও চলে গেল, মনটাও খারাপ হয়ে গেল। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে কেউ এই নোংরা বলির পাঠা হবে না আজ থেকে। এই বিল্ডিং আজ থেকে অভিশাপ মুক্ত। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, ডরিয়া তো চাইলেই আমাকে মেরে ফেলতে পারতো, তাহলে মারল না কেন? প্রশ্নটা থেকেই যায়। তারপর কেটে গেল 2 মাস। নতুন টিউশনি পেয়েছি। তারা জীবিত মানুষ, সবাই যে মৃত হবে এমন কথা না। খুব ভালোভাবেই কাটছিল দিনগুলো। রিস্পার কথা মাঝে মাঝে মনে পড়তো। হঠাৎ একদিন আমার ফোনে অচেনা নাম্বার থেকে ফোন আসে। আমি ব্যস্ত থাকায় কেটে দিলাম কলটা। আবার কল আসে। এবার কলটা রিসিভ করে জিজ্ঞাসা করলাম, কে? স্যার, আমি রিস্পা, আমাকে বাঁচান। রিস্পার এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। রিস্পাকে কি তাহলে মুক্তি পায়নি? জানতে হলে অপেক্ষা করুন সিজন 2 এর জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।